আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত সপ্তম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে ভূমিরূপ, এই অধ্যায় থেকে বেশ কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে যে প্রশ্নের উত্তরগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকেই প্রায় প্রত্যেক বছর পরীক্ষাতে প্রশ্ন আসে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই প্রশ্নের উত্তরগুলো কতটা গুরুত্বপূর্ণ। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এ প্রসঙ্গে বলে রাখি, এই অধ্যায়ের এই রকম বাছাই করা 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আমি আগের একটা ভিডিওতে আলোচনা করেছি। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটা দেখে উঠতে পারোনি, তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওর লিংক দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে ভিডিওটা দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। চলে আসছি 3 মার্কের প্রশ্নে। 1 দাগে বলা হচ্ছে, পৃথিবীতে অধিকাংশ মানুষ সমভূমিতে বাস করেন কেন, অথবা সমভূমি অঞ্চলগুলিতে জনবসতি বেশি কারণ ব্যাখ্যা করো। উত্তর লিখবে, সমভূমি অঞ্চলগুলিই পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল। এর পিছনে কারণগুলি হলো: 1. উর্বর মাটি। সমভূমিতে নদীর পলি জমে মাটি খুব উর্বর হয়, যেমন গঙ্গা সমভূমি, এখানে প্রচুর ফসল ফলানো যায়, তাই মানুষ বসবাস করতে চায়। 2. উন্নত যোগাযোগ ব্যবস্থা। এই পয়েন্টের আন্ডারে লিখবে, সমতল ভূমিতে রাস্তা, রেল লাইন, বিমানবন্দর তৈরি করা সহজ, এতে ব্যবসা বাণিজ্য বাড়ে, মানুষ বেশি বসবাস করে। 3. জলের সহজলভ্যতা। নদী, খাল, ভূগর্ভস্থ জল সহজে পাওয়া যায়, পানীয় জল ও সেচের সুবিধা থাকে। 4. শিল্প ও নগর গড়ে ওঠা। এই পয়েন্টের আন্ডারে লিখবে, সমভূমিতে বড় বড় শহর, কারখানা তৈরি করা সহজ, তাই কর্মসংস্থান বেশি, জনসংখ্যা বেশি। 5. আরামদায়ক বসবাস। এই পয়েন্টের আন্ডারে লিখবে, পাহাড় বা মরুভূমির মতো কষ্টকর পরিবেশ নয়, আবহাওয়া তুলনামূলকভাবে সহনীয়। এবারে চলে আসছি 2 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে, চিত্র ও উদাহরণ সহ স্তূপ পর্বতের বিবরণ দাও। প্রথমে বক্স করে পয়েন্ট করবে সংজ্ঞা। এই পয়েন্টের আন্ডারে লিখবে, ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে অনেক সময় ফাটল সৃষ্টি হয়। এই ফাটলগুলোর মাঝের ভূখণ্ড উঁচু হয়ে অথবা দুপাশের ভূখণ্ড নিচে বসে গিয়ে মাঝখানের ভূখণ্ড স্তূপ এর মতো পর্বত সৃষ্টি করে, যা স্তূপ পর্বত নামে পরিচিত। বক্স করে পয়েন্ট করবে উদাহরণ: ভারতের সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট এবং ফ্রান্সের ভোজ, এগুলো স্তূপ পর্বতের উদাহরণ। তারপর বক্স করে পয়েন্ট করবে চিত্র, স্তূপ পর্বতের চিত্র। দেখো, নিচে তোমাদের জন্য স্তূপ পর্বতের একটা খুব সহজ ছবি রয়েছে, এটা নিজেরা আঁকার চেষ্টা করবে। এবারে চলে আসছি 3 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে, আগ্নেয় পর্বত কাকে বলে, উদাহরণ দাও। প্রথমে বক্স করে পয়েন্ট করবে সংজ্ঞা। এই পয়েন্টের আন্ডারে লিখবে, অগ্ন্যুৎপাতের সময় প্রচুর লাভা, ছাই, ছোট ছোট পাথর বেরিয়ে এসে জমা হয়ে শঙ্কুর মতো এক রকমের পর্বত সৃষ্টি করে, যাকে আগ্নেয় পর্বত বলে। উদাহরণ: ইতালির ভিসুভিয়াস, এটনা, আফ্রিকার কিলিমাঞ্জারো, জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া। তারপর বক্স করে পয়েন্ট করবে চিত্র। এই পয়েন্টের আন্ডারে লিখবে, আগ্নেয় পর্বতের চিত্র। নিচে তোমাদের জন্য আমি আগ্নেয় পর্বতের 2টো চিত্র দেখাচ্ছি, তোমাদের যেটা সহজ বলে মনে হবে সেটা নিজেরা এঁকে দেবে। দেখো, প্রথম চিত্র এটা, তার পরের চিত্র এটা। তোমাদের যে চিত্রটা সহজ বলে মনে হবে সেটাই আঁকবে, যে কোনো একটা আঁকবে এর মধ্যে থেকে। এবারে চলে আসছি 4 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে, সমভূমি কত প্রকার ও কি কি? সংক্ষেপে বিভিন্ন প্রকার সমভূমির বর্ণনা দাও। প্রথমে বক্স করে পয়েন্ট করবে সংজ্ঞা। এই পয়েন্টের আন্ডারে লিখবে, সাধারণত
সমুদ্র পৃষ্ঠ থেকে 300 মিটারের কম কোনো নিচু সমতল বিস্তীর্ণ ভূমিরূপকে সমভূমি বলে। তারপর বক্স করে পয়েন্ট করবে প্রকারভেদ। এই পয়েন্টের আন্ডারে লিখবে সমভূমি সাধারণত 3 প্রকার, যথা পলিগঠিত সমভূমি, লাভা সমভূমি, লোয়েস সমভূমি। 1 নং পয়েন্ট পলিগঠিত সমভূমি। এই পয়েন্টের আন্ডারে লিখবে নদী, সমুদ্র, হ্রদে দীর্ঘদিন ধরে পলি জমে পলিগঠিত সমভূমি সৃষ্টি হয়। ভারতের সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্রের সমভূমি এরকম সমভূমি। 2 লাভা সমভূমি। আগ্নেয়গিরির লাভা জমে লাভা সমভূমি তৈরি হয়। আইসল্যান্ডে এই ধরনের সমভূমি দেখা যায়। 3 লোয়েস সমভূমি। মরুভূমির বালি বহু দূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে তৈরি হয় লোয়েস সমভূমি। এভাবে গোবি মরুভূমি থেকে বায়ুবাহিত লোয়েস সঞ্চিত হয়ে হোয়াংহো সমভূমির সৃষ্টি হয়েছে। 5 দাগের প্রশ্ন, পলিগঠিত সমভূমি কাকে বলে? উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরে লিখবে, প্রথমে বক্স করে পয়েন্ট করবে সংজ্ঞা। এই পয়েন্টের আন্ডারে লিখবে নদী তার উৎস অঞ্চল থেকে বহন করে আনা বালি, কাদা, পলি ইত্যাদি দীর্ঘদিন ধরে সমতল অঞ্চলে সঞ্চয় করলে যে বিস্তীর্ণ সমভূমির সৃষ্টি হয় তাকে পলিগঠিত সমভূমি বলে। এই ধরনের সমভূমির মাটি খুবই উর্বর হওয়ায় কৃষিকাজের জন্য অত্যন্ত উপযোগী। এবারে বক্স করে পয়েন্ট করবে উদাহরণ। এই পয়েন্টের আন্ডারে লিখবে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্রের সমভূমি। এবারে চলে আসছি 6 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে 3 প্রকার মালভূমির উদাহরণ সহ সংজ্ঞা লেখো। উত্তরে লিখবে, প্রথমে বক্স করে পয়েন্ট করবে মালভূমির সংজ্ঞা। এই পয়েন্টের আন্ডারে লিখবে আশেপাশের অঞ্চলের সাপেক্ষে সাধারণত 300 মিটারের বেশি উঁচু বিস্তীর্ণ ভূভাগ যার চারিদিকে খাড়া ঢাল আছে এরকম ভূমিরূপকে মালভূমি বলে। তারপর বক্স করে পয়েন্ট করবে প্রকারভেদ। এর আন্ডারে লিখবে উৎপত্তি অনুসারে মালভূমিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, যথা 1 পর্বত বেষ্টিত মালভূমি। এই পয়েন্টের আন্ডারে লিখবে যখন কোনো মালভূমি একাধিক পর্বত দ্বারা আবদ্ধ থাকে তখন তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলে। ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় সাধারণত এই ধরনের মালভূমি গঠিত হয়। উদাহরণ, হিমালয় এবং কুয়েনলুন পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত তিব্বত মালভূমি। 2 মহাদেশীয় মালভূমি। এই পয়েন্টের আন্ডারে লিখবে মহাদেশের অভ্যন্তরে অবস্থিত বিস্তীর্ণ, প্রাচীন ও স্থিতিশীল ভূভাগ যা দীর্ঘদিনের ক্ষয়ক্রিয়ায় সমতল বা ঢেউ খেলানো মালভূমিতে পরিণত হয়েছে তাকে মহাদেশীয় মালভূমি বলে। উদাহরণ, দক্ষিণ আফ্রিকা, পশ্চিম অস্ট্রিয়া, আন্টার্কটিকা, গ্রিনল্যান্ডের বিস্তীর্ণ অংশ জুড়ে মহাদেশীয় মালভূমি আছে। 3 লাভা গঠিত মালভূমি। এই পয়েন্টের আন্ডারে লিখবে অগ্ন্যুৎপাতের সময় গরম লাভা বেরিয়ে এসে অনেক দূর ছড়িয়ে পড়ে বিরাট মালভূমির সৃষ্টি করে তাকে লাভা গঠিত মালভূমি বলে। উদাহরণ, ভারতের দাক্ষিণাত্য মালভূমি, মালব মালভূমি। 4 ব্যবচ্ছিন্ন মালভূমি। এই পয়েন্টের আন্ডারে লিখবে নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমিকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। উদাহরণ, পশ্চিমবঙ্গের ছোটনাগপুর মালভূমি এই ধরনের মালভূমির উদাহরণ। প্রশ্নে 3 প্রকার মালভূমি সম্পর্কে লিখতে বলা হয়েছে, উত্তরে 4 প্রকার মালভূমি সম্পর্কে লেখা রয়েছে। প্রশ্নে যতগুলি সম্পর্কে লিখতে বলা হবে ততগুলি লিখবে। এ প্রসঙ্গে বলে রাখি 3 মার্কের প্রশ্নগুলো একটু ভালো করে পড়ে রাখবে। এই অধ্যায় থেকে 3 মার্কের প্রশ্ন বা 2 মার্কের প্রশ্ন একসাথে মিলিয়ে 5 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে। এবারে চলে আসছি 5 মার্কের প্রশ্নে। প্রথমেই যে প্রশ্নটা রয়েছে সেটা এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্ন। প্রশ্নটা দেখে নাও, মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো। উত্তরে লিখবে মানব জীবনে পর্বতের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর প্রধান প্রভাবগুলি হলো 1 নদীর উৎস। এই পয়েন্টের আন্ডারে লিখবে উঁচু পর্বতের বরফ গলা জল থেকে বহু নদীর সৃষ্টি হয়। এই নদীগুলি সারা বছর জল সরবরাহ করে, যেমন
হিমালয় থেকে গঙ্গা, ব্রহ্মপুত্র ও সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। 2. বৃষ্টিপাতে সাহায্য করে। এই পয়েন্টের আন্ডারে লিখবে জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতে বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটায়, যেমন হিমালয়ে বাধা পেয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে বৃষ্টিপাত ঘটায়। 3. জলবায়ু নিয়ন্ত্রণ করে। এই পয়েন্টের আন্ডারে লিখবে পর্বত প্রাচীরের মতো কাজ করে শীতল বায়ুকে বাধা দেয়, ফলে সাইবেরিয়ার তীব্র ঠান্ডা বাতাস ভারতে প্রবেশ করতে পারে না এবং শীতের তীব্রতা কমে। 4. বন ও কৃষির উন্নতি। এই পয়েন্টের আন্ডারে লিখবে পার্বত্য অঞ্চলে মূল্যবান নরম কাঠের বন জন্মায়। এছাড়া পাহাড়ের ঢালে ধাপ কেটে চাষ করা হয় এবং ভালো পশুচারণ ক্ষেত্রও পাওয়া যায়। 5. জলবিদ্যুৎ, খনিজ ও পর্যটন। এই পয়েন্টের আন্ডারে লিখবে পার্বত্য অঞ্চলে খরস্রোতা নদী জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক। অনেক পর্বত অঞ্চলে খনিজ ও পাথর পাওয়া যায় যা নির্মাণ কাজে ব্যবহৃত হয়। এছাড়া মনোরম প্রাকৃতিক সৌন্দর্য ও শীতল আবহাওয়ার জন্য দার্জিলিং, উটি, সিমলার মতো পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। এবারে বক্স করে পয়েন্ট করবে উপসংহার। এই পয়েন্টের আন্ডারে লিখবে তাই নদী, বৃষ্টিপাত, জলবায়ু, বন, কৃষি, জলবিদ্যুৎ, খনিজ সম্পদ ও পর্যটনের মাধ্যমে পর্বত মানব জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। চলে আসছি পরের প্রশ্নে, 2 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে উদাহরণ ও চিত্রসহ পর্বতের শ্রেণীবিভাগ করে বর্ণনা দাও। যদিও আমি 3 নম্বরের প্রশ্নে বেশিরভাগ পর্বত সম্পর্কেই আলোচনা করেছি, সেগুলোই এখানে লিখতে হবে। প্রথমে বক্স করে পয়েন্ট করবে পর্বতের সংজ্ঞা। এই পয়েন্টের আন্ডারে লিখবে সাধারণত 900 মিটারের বেশি উঁচু, অনেক দূর পর্যন্ত বিস্তৃত শিলা দ্বারা গঠিত ভূমিরূপকে পর্বত বলে। পৃথিবীর স্থলভাগের প্রায় 4 ভাগের 1 ভাগ পর্বতময়। এবারে বক্স করে পয়েন্ট করবে শ্রেণীবিভাগ। এই পয়েন্টের আন্ডারে লিখবে উৎপত্তি অনুসারে পর্বত সাধারণত 3 প্রকার, যথা 1. ভঙ্গিল পর্বত। এই পয়েন্টের আন্ডারে লিখবে ভূত্বকের শিলাস্তরের ওপর দীর্ঘদিন ধরে প্রবল পার্শ্বচাপ ক্রিয়া করলে শিলাস্তর ভাঁজ হয়ে উপরের দিকে উত্থিত হয় এবং ভাঁজের মাধ্যমে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। উদাহরণ এশিয়া মহাদেশের হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি ইত্যাদি ভঙ্গিল পর্বতের উদাহরণ। এবারে পয়েন্ট করবে চিত্র, ভঙ্গিল পর্বতের চিত্র। এই পয়েন্টের আন্ডারে তোমরা ছবি আঁকবে। দেখো, তোমাদের জন্য একটা সহজ ছবি আমি এখানে রেখেছি, এই ছবিটা দেখে নিজেরা আঁকার চেষ্টা করবে। 2. স্তূপ পর্বত। এর আন্ডারে লিখবে আলোড়নের ফলে ভূপৃষ্ঠে অনেক সময় ফাটল সৃষ্টি হয়। এই ফাটলগুলোর মাঝের ভূখণ্ড উঁচু হয়ে অথবা দুপাশের ভূখণ্ড নিচে বসে গিয়ে মাঝখানের ভূখণ্ড স্তূপ এর মতো পর্বত সৃষ্টি করে, যা স্তূপ পর্বত নামে পরিচিত। উদাহরণ ভারতের সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট এবং ফ্রান্সের ভোজ, এগুলো স্তূপ পর্বতের উদাহরণ। তারপর পয়েন্ট করবে চিত্র, স্তূপ পর্বতের চিত্র। এখানে দেখবে তোমাদের জন্য একটা সহজ চিত্র আমি রেখেছি, এই ছবিটা দেখে নিজেরা আঁকার চেষ্টা করবে। 3 নং পয়েন্ট আগ্নেয় পর্বত। এই পয়েন্টের আন্ডারে লিখবে অগ্নুৎপাতের সময় প্রচুর লাভা, ছাই, ছোট ছোট পাথর বেরিয়ে এসে জমা হয়ে শঙ্কুর মতো এক রকমের পর্বত সৃষ্টি করে, যাকে আগ্নেয় পর্বত বলে। ইতালির ভিসুভিয়াস, এটনা, আফ্রিকার কিলিমাঞ্জারো, জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া ইত্যাদি আগ্নেয় পর্বতের উদাহরণ। এবার পয়েন্ট করবে চিত্র, আগ্নেয় পর্বতের চিত্র। দেখবে তোমাদের জন্য আমি এখানে 2টো সহজ ছবি রেখেছি, তোমাদের যে ছবিটা সহজ বলে মনে হবে সেটাই তোমরা নিজেরা আঁকার চেষ্টা করবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো।
সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।